রাজাকার, আমাকে রাজাকার বলা হয়েছে। বাংলাদেশে এমন করে কোনো সন্তান নাই আমাকে রাজাকার বলতে পারে। আমি 1973 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মে কোন দলের নেতা কর্মী ছিলাম না। আমি রাজাকার নই, যদি কেউ প্রমাণ করতে পারে আমি তার জন্য 10 কোটি টাকার মানহানিকে করবো। তারা ভারতের রাজাকার তাই বলতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1997-98 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী তিনি তার 52 পৃষ্ঠা বাজেট বক্তৃতার ভেতরে রবি ঠাকুরের উদ্ধৃতি সহ তিনি বিভিন্ন অর্থনীতিবিদ এবং দার্শনিকদের অন্তত 10টা উদ্ধৃতি পেশ করেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারতাম, মুবারকবাদ দিতে পারতাম যদি তিনি তার বক্তব্যের ভেতরে কোরআনে কারীম থেকে এবং রাসূলের হাদিস থেকে অন্তত 2-1টা অর্থনীতি বিষয়ক উদ্ধৃতি পেশ করতে পারতেন। মাননীয় স্পিকার, বিগত 25 বছর ধরে এই সংসদে বাজেট এসেছে, পেশ হয়েছে, পাশ হয়েছে। এবারও সেই একই গতানুগতিকতার ধারাবে বাজেট পেশ হয়েছে, আলোচনা এবং সমালোচনার পরে পাশ হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাজেট কি মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিতে সক্ষম হবে? কারণ হাদিস শরীফে এসেছে লাইসা লিবনে আদমা হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল বাইতুন ইউসকিনুহু ওয়া তাওবা ইউআরি আওরাতাহু ওয়া জালফাল খুবজ ওয়াল মা। অর্থাৎ হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসবাসের জন্য ঘর এবং শীত নিবারণের জন্য বস্ত্র, তার খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা এগুলি নাগরিকদের মানুষের অধিকার। এই অধিকার প্রদান করা, মৌলিক প্রয়োজন মেটানো, এটা দায়িত্ব হচ্ছে সরকারের। সেক্ষেত্রে বর্তমান বাজেট মানুষের মৌলিক চাহিদা পূরণে এক ব্যর্থ বাজেট। কারণ যে মহান আল্লাহ তাআলা আমাদের ইসলামের অর্থনৈতিক বিধান পেশ করেছেন, এই বাজেটে আল্লাহ পাক ঘোষিত অর্থনৈতিক বিধান একটি বর্ণ উচ্চারিত হয়নি। যাকাত এবং ওসরের মতো ইসলামের বিরাট একটি নিয়ামত, একটি মৌলিক বিধান, যার সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী একেবারেই পাশ কাটিয়ে দিয়েছেন। কিন্তু মাননীয় স্পিকার, কিয়ামতের দিন মাননীয় অর্থমন্ত্রী এবং তার সরকার আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে জবাবদিহি করতে গিয়ে পাশ কাটাবার নীতি অবলম্বন করতে পারবেন না। কারণ অর্থমন্ত্রী তিনি তার বাজেট বক্তৃতার ভেতরে সবচেয়ে পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার সুদের অঙ্ক কষেছেন এবং সুদের অঙ্ক কষে তার জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই সুদের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করুন। মাননীয় স্পিকার, এবার আমি 1997-98 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই। বিপুল করের বোঝায় ভারাক্রান্ত আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক অঙ্গীকারের বাজেট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সরকার এখনো নয়া করের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলেননি, কিন্তু কর যেভাবে সম্প্রসারিত করা হয়েছে তাতে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন বাজেটের নয়া করের পরিমাণ 1,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় স্পিকার, বাজেট একটি বস্তুতে এটি হচ্ছে একটি জটিল সাবজেক্ট, কিন্তু বোঝা আরো কষ্টকর হয়ে ওঠে যদি বাজেটের পরিসংখ্যানগুলি উল্লেখ করার ক্ষেত্রে চাতুরি ও লুকোচুরির আশ্রয় নেওয়া হয়ে থাকে। বর্তমান বাজেটে আসলে সেটাই করা হয়েছে। যেমন চলতি অর্থ বছরে জাতীয় প্রবৃদ্ধির হার বলা হয়েছে 5.7%। এটা বস্তুত অন্যান্য সব সেক্টরের প্রবৃদ্ধির গড় হিসেব, কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় অন্যান্য খাতের প্রবৃদ্ধির হিসাব তিনি দেননি। আর তাছাড়া আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে সেটাও অর্থমন্ত্রীর বাজেটে উল্লেখ করা হয়নি। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে আভ্যন্তরীণ সম্পদের পরিমাণ ধার্য করা হয়েছিল 47%। সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কিনা সেটাও তিনি উল্লেখ করেননি। চলতি অর্থ বছরে দেশের পরিস্থিতি শান্ত এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ছিল অনুকূল, তারপরে সরকার কেন বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেন না সে প্রশ্নের জবাবে বিজ্ঞ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দেননি। চলতি বছরের সরকার প্রায় 1,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। এই ঋণের সঠিক পরিমাণ কত এবং কেন সরকারকে ঋণ গ্রহণ করতে হয়েছে সে কথা কিন্তু অর্থমন্ত্রীর ভাষণে নেই। শেয়ার বাজার নিয়ে তুমুল কাণ্ড হয়ে গেল।
সে সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু বলেননি। মাননীয় স্পিকার, এবার আমি বাজেটের বড় ধরনের কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করতে চাই। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও টিফিন প্রদানের যে ঘোষণা সরকার দিয়েছেন তাতে কমপক্ষে 2,000 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে, কিন্তু বাজেটে খাতে মাত্র 700 কোটি টাকা দেখানো হয়েছে। বাকি অর্থ কোত্থেকে আসবে তার কোনো উল্লেখ নাই। এখানে সুস্পষ্ট যে রাজস্ব আয় থেকে এটা খরচ করা হবে, ফলে অর্থ বছরে সংশোধিত বাজেটে বাড়তি ব্যয় দেখাতে হবে। সুতরাং বলা যায় এসব ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা প্রতিফলিত হয়নি। তাছাড়া অর্থমন্ত্রী তার বক্তৃতায় যে শতকরা 5.7% প্রবৃদ্ধির কথা বলেছেন তার রহস্য ভিন্ন। তা হচ্ছে এবছর কৃষিতে বাম্পার ফলন হয়ে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই বাম্পার ফলনে আল্লাহ পাকের মেহেরবানি, এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। মাননীয় স্পিকার, গত 2 দশক ধরে বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ যা বলেছে ক্ষমতায় নিয়ে গিয়ে তার করেছে সম্পূর্ণ বিপরীত। কর ধার্য সারচার্জ, ভ্যাট সম্প্রসারণ ইত্যাদির মাধ্যমে সরকার তার অর্থ সংগ্রহের ব্যবস্থা পাকাপোক্ত ঠিকই করেছেন, কিন্তু বেশিরভাগ গরিব মানুষের রুজি রুটি ও কর্মসংস্থান সৃষ্টির কোন উল্লেখযোগ্য প্রয়াস এই বাজেটে নেই। সাবান ও রাবারের চপ্পলের মতো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো দ্রব্যাদি ভ্যাট ও করের আওতামুক্ত হতে পারেনি। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। দেশের খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা জরুরি ছিল। একটি গণতান্ত্রিক সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করবে। কৃষি নির্ভর বাংলাদেশে সারের মূল্য বৃদ্ধি সরকারের যুক্তি হল, যেহেতু সারের মূল্য ভারতে বেশি, বাংলাদেশে তা কম হলে পাচার হয়ে যাবে। এই খোলা যুক্তি দিয়ে পাচার বন্ধ করতে ব্যর্থ সরকার যদি ওই যুক্তি দিয়ে সব জিনিসের মূল্য বাড়িয়ে দেয়, তাহলে দেশের মানুষ বাঁচবে কি করে? মাননীয় স্পিকার, বোম্বে রাস্তার উপরে এক ভিখারি ভিক্ষা করতেছিল। তার ভিক্ষার পানি ছিল, সে বলতেছিল একটা পয়সা দেলাতে এরাম। মানুষেরা পয়সা দিতে থাকলো, পয়সার স্তূপ হয়ে গেল। এখন পয়সাগুলি নেবে কিভাবে? সেজন্য চিৎকার মেরে বলতে লাগলো একটা বস্তা দেলাতে এরাম। একজন একটা বস্তা দিল, বস্তার ভিতরে পয়সা সব ঢুকিয়ে ফেলেছে। এখন এই বস্তা নিতে পারছে না, নিজে ঘাড়ে করে, ওজন বেশি, তাই সে বলছে একটা ঘোড়া দেলাতে এরাম। তখন এক সিপাহী আসতেছিল একটা ঘোড়া নিয়ে, প্রতিমধ্যে ঘোড়ার বাচ্চা হয়েছে। এখন ঘোড়ার বাচ্চা দুটি তার জন্য বোঝা হয়ে গিয়েছে। সিপাহী তখন এগিয়ে দেখে যে এক ভিখারি সেখানে বলছে একটা ঘোড়া দিয়ে এলাম। তখন সে সিপাহী বলছে ওর দ্বারা এই ঘোড়া খাড়ি কর। ঘোড়া খাড়ি করে নিয়ে বেচারা ভিখারি বলতেছে যে উল্টা পদ্ধতি দিলাম, আমি চাইছিলাম ঘোড়ার উপরে আমি চলবো, আর ঘোড়াটা আমার পিঠের উপরে সওয়ার করিয়ে দেওয়া হলো। সুতরাং বাজেট যখন আসে, জনগণ ভাবে বাজেট দিয়ে আমরা উপকার পাবো। কৃষক, মজুর, রিক্সাওয়ালা, কুলি, সাধারণ মানুষ যারা তাদের উপকার হবে। এখন দেখা যাচ্ছে সেই উপকারের পরিবর্তে গোটা বাজেটটা শুধু ঘোড়া নয়, হাতির আকৃতি নিয়ে গোটা জাতির ঘাড়ের উপরে চেপে বসেছে। মাননীয় স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড। এ ব্যাপারে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। দেশের প্রায় সকল মহলে চরম বাধা উপেক্ষা করে বর্তমান সরকার ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট 1972 সনে 26শে জুলাই তারিখে তদানীন্তন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব 19 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কুদরতে খোদার নেতৃত্বে সেই কমিটি পরের বছর তারা জানুয়ারি মাসে ভারত সফর করেন। দিল্লিতে এই 19 সদস্য বিশিষ্ট কমিটি 1 মাস থেকে ভারতীয় মুরব্বীদের নির্দেশে তারা যে সুপারিশমালা তৈরি করে বাংলাদেশে ফিরে আসেন, সেই নীতিমালা, সেই শিক্ষা কমিশন রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করার রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না। মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন কামনা করছি। এই শিক্ষা ব্যবস্থার ভেতরে রয়েছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষার ব্যবস্থা থাকবে না। এর ভেতরে বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষা মাত্র 9ম এবং 10ম শ্রেণীতে 2 পিরিয়ড মাত্র থাকবে, তাও বলছি বিগত 11ই জুন, আমি তথ্যভিত্তিক কথা বলছি, একটা অসত্য কথা আমি এখানে বলবো না। গত 11ই জুন তারিখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তারা সাংবাদিক সাক্ষাৎ
করেছিলেন। সাংবাদিকদের সামনে মত বিনিময় করতে গিয়ে শিক্ষামন্ত্রীর সামনে বুয়েটের শিক্ষক আজহার আলী সাহেব তিনি সেখানে বলেছেন ধর্ম শিক্ষার প্রয়োজন নেই। তিনি বলেছেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম শিক্ষা যারা করে তারা মানুষ হত্যা করে। মাননীয় স্পিকার, আপনি জানেন বর্তমান পৃথিবীতে আজ পর্যন্ত অসত্য, অনৈতিকতা, সমকামিতা, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সকল কিছুর মোকাবেলায় ন্যায়, সততার এবং চরিত্র পরোপকার, মানুষের ইজ্জত আবরুর জন্য যতটুকু শিক্ষা বাকি আছে তো অবশ্যই ধর্ম শিক্ষার কারণেই অবশিষ্ট আছে। অথচ এই ধর্ম সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য আজহার আলী সাহেব এর থেকেও মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন আরব দেশে মোহাম্মদ নাম রাখতে বলে গোটা বিশ্ববাসী তাকে সন্ত্রাসী বলে। মাননীয় স্পিকার, এই বিশাল আকাশ, এই জমিন, এই পৃথিবীর মানব গোষ্ঠী, আকাশ, সমুদ্র, পৃথিবী যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উৎসর্গ করেছেন, সেই নবীর নামে এত বড় কথা বলা হলো, প্রতিবাদের ঝড় উঠল, অথচ সরকার প্রতিবাদ করেনি। একটা বোঝা যায় সরকার এটাকে সমর্থন করেছে। মাননীয় স্পিকার, ব্লাসফেমি হলে আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানতে চাই, ব্লাসফেমি ধরনের আইন পাস করে এই ধরনের নাস্তিক নাস্তাদের ফাঁসি জমা করি। মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী তিনি কমিটি গঠন করেছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে তিনি অযোগ্য, অনভিজ্ঞ, বিস্তৃত চিন্তার অধিকারী নাস্তিক নাস্তার ধরনের কিছু লোককে কমিটিতে নিয়েছেন। দেশ বরেণ্য শিক্ষাবিদ, ডক্টর অনুদারী আর প্রদেশ শিক্ষামন্ত্রী দেশ বরেণ্য মাননীয় সদস্য, মাননীয় সদস্য, ডক্টর অনুরোধ করব। ডক্টর শামসুল মহিউদ্দিন খান, মাননীয় সদস্য, এই ধরনের লোক আপনি করবো না কেন? মাননীয় সদস্য, আপনি এই সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো আমি সবিত্রিক কথা বলছি। একটা মিনিট। মাননীয় সদস্য, যদি তথ্য করা হয় তাহলে আমি তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো কটূক্তি না করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। কারণ তাদের এই সংসদে আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ নেই। শিক্ষা কমিশন রিপোর্টের ভেতরে, এই রিপোর্টের ভেতরে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং আমি নিষেধ করছি। মাননীয় স্পিকার, আমাকে বলা হয়েছে বাংলাদেশে এমন কোনো সন্তান নাই আমাকে রাজাকার বলতে পারে। আমি 1973 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মে কোন দলের নেতা কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। যদি কেউ প্রমাণ করতে পারে আমি তার জন্য 10 কোটি টাকার মানহানি চেক করব। তারা ভারতের রাজাকার তাই বলতে পারে। কারণ স্পিকার, ফুটবলকে সদা শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদের কর্মী তৈরি করার জন্য করা হয়। আপনি জানেন বর্তমান সংবিধানের ভেতরে বাঙালি জাতীয়তাবাদের স্থান নাই, সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থান রয়েছে। বর্তমান সংবিধানের ভেতরে ধর্ম নিরপেক্ষতাবাদের স্থান নাই, আল্লাহর পরিবার এবং তার আস্থার কথা আছে। মাননীয় স্পিকার, এখানে বর্তমান ডক্টর কুদরত খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার সারি। মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার প্রতি 1996-97 অর্থ বছরে বিমাতা সর্বাচরণ করা হয়েছিল। 1997 সালেও তাই করা হয়েছে। বিগত বিএনপি সরকার তার আমলে শেষ দিকে 293টি মাদ্রাসাকে সরকারিকরণের জন্য তালিকাভুক্ত করেছিলেন, কিন্তু বর্তমান সরকার ওই 293টি মাদ্রাসা বাদ দিয়ে নতুন 896টি প্রতিষ্ঠানকে
কেন্দ্রীয়ভুক্ত করেছেন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে আরো কি করা হোক, কিন্তু আমাদের আপত্তি নাই। পুরো 293টিকে কেন দেওয়া হলে না, আমি সেই কথা আপনার কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশে এক শ্রেণীর পরজীবী নামক বুদ্ধিজীবীরা তারা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রয়োজন নাই। আমি আপনার কাছে গোটা দেশে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা 3 দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত যারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয়। সুতরাং আমার দেশে সেনাবাহিনী আরো করানো দরকার, আধুনিকীকরণ দরকার। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার নয়, ভারতের আপনার মানা যাবে না। বাংলাদেশের অস্তিত্বের জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তি দিয়ে কমাতে হবে। স্পিকার, পুলিশ বাহিনীর জন্য যে বেতন দেওয়া হয় অত্যন্ত পরিশ্রম দিন রাত করার পরেও তারা যে বেতন পায় সেটা অমানবিক। পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে কথা বলতে চাই, এই দেশে 1947 থেকে 97 পর্যন্ত অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গিয়েছে। সত্যিকার অর্থে দেশে শান্তি আসে নাই, মানুষের ভাগ্য বদলায়নি। সুতরাং আমি বলতে চাই, এই ভাগ্য বদলাবার জন্য 330 জন সদস্যই এই জাতির ভাগ্য বদলে দিতে পারে। সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী দেশকে পরিচালনা করা, বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। তাহলেই এ দেশে শান্তি ফিরে আসবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আপনার কাছে একথা বিনীতভাবে বলতে চাই আমার এলাকা সম্পর্কে। আমার এলাকা নাজিরপুরে বাগেরহাট এলাকার দয়াতারা নদী থেকে পানি এসে লবণাক্ত পানি দিয়ে আমার সেই এলাকার হাজার হাজার একর পানি জমিনের ফসল নষ্ট করে দেয়। সুতরাং সেখানে একটি সুইচ গেটের প্রয়োজন। দ্বিতীয়, নাজিরপুরে শহীদ জিয়া কলেজটাকে সরকারিকরণের জন্য আমি আপনার কাছে আবেদন জানাই। গলবন থেকে হুড়ারাত পর্যন্ত কথা নদীর দিয়ে সেখানে লক্ষ লক্ষ একর জমিনের ফসল নোনা পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে। সেই এলাকায় বাঁধ নির্মাণ করার জন্য আমি দাবি জানাই এবং এলাকার ভূমিহীন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য দাবি জানাই। এরপরে পিরোজপুরের হাসপাতালটি আধুনিকায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। তারপরে পিরোজপুরবাসীদের থাকা আসার জন্য টিআরটিসি বাস দিয়ে বাস প্রচলন করে যাতে করে পিরোজপুর এলাকার লোকেরা ঢাকা শহরে যাতায়াত করতে পারে, সেজন্য আপনার কাছে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। সর্বশেষ, পিরোজপুর হসপিটাল একটি জলাতীর্ণ হসপিটাল, এই হসপিটালটিকে আধুনিকায়নের জন্য আপনার মাধ্যমে সকলের কাছে আমি প্রস্তাব জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এছাড়া আমার পিরোজপুর শহরে কোন অডিটোরিয়াম নাই, সামান্য 200-500 লোকও একত্রিত হয়ে কোন প্রোগ্রাম করবে এমন কোন ব্যবস্থা নাই। সুতরাং পিরোজপুরে একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।